তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন। ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিসিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। জানাবো, তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট। ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরু। বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে। এবং সর্বশেষ জানাবো, ঘন কুয়াশা, ঢাকায় নামতে না পেরে 5 ফ্লাইট গেল কলকাতা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন। দেশে ফেরার একদিন পর শুক্রবার জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরে বাংলা নগরে বাবার কবর জিয়ারত করবেন। তিনি সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিসিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় 30 লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় বলে জানা গেছে। আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া 3টি ভিডিওতে স্ট্রাইক করা হয়েছে। তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট। ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরু। বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে। বাংলাদেশে সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে, এরই মধ্যে সময় একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্যে চলমান টানাপোড়েনকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ তুলতে থাকায় একসময়ের ঘনিষ্ঠ ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামত অযোগ্য হয়ে পড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছে। নিহত 27 বছর বয়সী দীপু চন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত সপ্তাহে ময়মনসিংহের এক দল লোক তাকে পিটিয়ে হত্যা করে। রাজধানী ঢাকায় আলোচিত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগে ঘটনাটি ঘটে। হাদির সমর্থকদের অভিযোগ, হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তি হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ যোগসূত্র আছে এবং তিনি ভারতে পালিয়ে গেছেন, যা মুসলিম প্রধান বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও উস্কে দিয়েছে। তবে বাংলাদেশের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির দেশ ছাড়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা স্থগিত করেছে এবং একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক মিশনগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানাতে দুই দেশই হাইকমিশনারকে তলব করেছে। আমি আন্তরিকভাবে আশা করি কোনো পক্ষে উত্তেজনা আর না বাড়ুক। বিবিসিকে বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। তার মতে, বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা অনুমান করা কঠিন করে পড়েছে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন না। বাংলাদেশিদের একটি অংশ তাদের দেশে ভারতের কর্তৃত্ববাদী প্রভাব রয়েছে দাবি করে সবসময় বিরক্তি প্রকাশ করে আসছেন। বিশেষ করে গত বছর গণঅভ্যুত্থান ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনা 15 বছর শাসনামলে তা আরও বেড়েছিল বলে মনে করেন তারা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই ক্ষোভ আরও বেড়েছে। ঢাকা থেকে একাধিকবার অনুরোধ জানানোর পরও এখনও পর্যন্ত তাকে ফেরত পাঠানোর সম্মত হয়নি দিল্লি। হাদির হত্যাকাণ্ডের পর কয়েকজন তরুণ নেতার ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। সম্প্রতি ঢাকায় বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল নিয়ে গেলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে তাদের ঠেকাতে হয়েছে। গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন ভবনে একদল লোক পাথর নিক্ষেপ করলে দিল্লিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 12 জনকে আটক করলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না এনে ছেড়ে দেওয়া হয়।
এর প্রতিক্রিয়ায় ভারতে পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়। দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বাইরে একটি হিন্দু গোষ্ঠীর বিক্ষোভে তীব্র আপত্তি জানিয়ে একে অযৌক্তিক বলে অভিহিত করে বাংলাদেশ। সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক হুমায়ুন কবির বলেন, দুই পক্ষের মধ্যে এই ধরনের সন্দেহ ও অবিশ্বাস আমি আগে কখনো দেখিনি। তার মতে, প্রতিষ্ঠিত কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী উভয় দেশেরই কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। বাংলাদেশে পোশাক কারখানার কর্মী দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ভারতে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। নবী মোহাম্মদকে অবমাননার অভিযোগে একদল লোক তাকে পিটিয়ে হত্যা করে। পরে তার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা সীমান্তে দুই পাশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নতুন বাংলাদেশ এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, এমন আশ্বাসও দেওয়া হয়েছে। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 12 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বাংলাদেশি পুলিশ। বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে আবারও সংখ্যালঘু ও অধিকার কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার পতনের পর ধর্মীয় মৌলবাদীরা আরও আত্মবিশ্বাসী ও অসহিঞ্জু হয়ে উঠেছে বলেও মনে করছেন তারা। কট্টর ইসলামপন্থীরা শত শত সুফিদের মাজার ভাঙচুর করেছে, হিন্দুদের ওপর হামলা চালিয়েছে, কিছু এলাকায় নারীদের ফুটবল খেলতে বাধা দিয়েছে এবং সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানও কমিয়ে দিয়েছে। গত এক বছরে বাংলাদেশে বাড়তে থাকা গণপিটুনির ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী বলেন, সমাজের কট্টরপন্থী অংশ এখন নিজেদের মূলধারা মনে করছে, আর তারা দেশে বহুত্ববাদ বা মতের বৈচিত্র্য দেখতে চায় না। এই চরমপন্থী গোষ্ঠীগুলো মানুষ ও প্রতিষ্ঠানকে ভারতপন্থী আখ্যা দিয়ে অমানবিক করে তুলছে। এতে মাঠ পর্যায়ে অন্যদের জন্য তাদের ওপর হামলা চালানোর এক ধরনের সবুজ সংকেত তৈরি হচ্ছে, বলেন তিনি। বাংলাদেশের অনেকের ধারণা, গত সপ্তাহে দুটি পত্রিকা, অফিস, ডেইলি স্টার ও প্রথম আলো এবং একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ভারতপন্থী আখ্যা দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চরম ইসলামপন্থীরাই জড়িত ছিল। সাম্প্রতিক সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন সামাজিক অধিকার কর্মীরা। বিক্ষোভ শুরুর আগেও রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে না পারায় সমালোচনার মুখে পড়ে এই সরকার। অশোক সোয়াইন সহ একাধিক বিশ্লেষকদের মতে, দুই দেশের ডানপন্থী নেতারাই নিজেদের স্বার্থে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা উত্তেজনা ও জনরোষ আরও বাড়িয়ে দিচ্ছে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত গবেষণার অধ্যাপক অশোক সোয়াইন বলেন, ভারতের গণমাধ্যমের একটি বড় অংশ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো অতিরঞ্জিত করে উপস্থাপন করছে এবং দেশটি সাম্প্রতিক বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে বলে দেখাচ্ছে। মানুষের বোঝা উচিত, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন তিনি। ঢাকায় অন্তর্বর্তী প্রশাসন নিয়ন্ত্রণ ও বৈধতার ঘাটতি নিয়ে সমালোচনার মুখে পড়ায় একটি নির্বাচিত সরকারই যে বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি সক্ষম হবে, এ বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে, তবে ততদিন পর্যন্ত আরও সহিংসতা এড়ানোই মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামের মতো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে কট্টরধর্মীয় দলগুলো পরিস্থিতি উস্কে দিতে পারে। এমন আশঙ্কা থেকে সামনের দিনগুলোতে আরও সহিংসতা ঘটার উদ্যোগ রয়েছে। আসিফ বিন আলী সতর্ক করে বলেন, এই ভারত বিরোধী রাজনীতির সবচেয়ে বড় ভুক্তভোগী ভারত নয়, বরং বাংলাদেশের নাগরিকরাই, যেমন ধর্মনিরপেক্ষ চিন্তাধারার মানুষ, মধ্যপন্থী ও সংখ্যালঘুরা। তিনি বলেন, বর্তমান বয়ান এমন অবস্থায় পৌঁছেছে যে যারা বা যে প্রতিষ্ঠান মৌলবাদীদের সমালোচনা করে তাদের ভারতপন্থী আখ্যা দিয়ে সহজেই তাদের মর্যাদা ক্ষুণ্ণ করে ফেলা যায় এবং তাদের উপর হামলাও যৌক্তিক বলে তুলে ধরা যায়। ভারতের নীতি নির্ধারকেরা বাংলাদেশে পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে সচেতন। ভারতের পার্লামেন্টের একটি প্যানেল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি বা পরিস্থিতি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর দিল্লির জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। হুমায়ুন কবিরের মতো বাংলাদেশের সাবেক কূটনীতিকদের মতে, ভারতকে মাঠের বাস্তবতা মেনে নিয়ে আস্থা পুনর্গঠনের জন্য বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। আমরা প্রতিবেশী এবং একে অপরের উপর নির্ভরশীল, বলেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছে দিল্লি, যা কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পথ তৈরি করতে পারে। ততদিন পর্যন্ত রাজপথের ক্ষোভ যেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও চাপে না ফেলে, সে বিষয়ে সতর্ক করছেন দুই দেশের বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।